তো আজকে আমরা লেকচার শুরু করব পর্যায় সারণী থেকে। শুরুতেই আমরা জেনে নিই পর্যায় সারণীর সংজ্ঞা কি। প্রত্যেকটা টার্ম যখন আমরা শিখব, সাথে সাথে তার ডেফিনিশনটাও শিখতে হবে। ডেফিনিশন আসলে ওই টপিকটার বা ওই টার্মটার যাবতীয় বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ডেফিনিশন থেকেই আমরা তার বৈশিষ্ট্য জানতে পারি। ডেফিনিশন থেকেই আমরা তার সম্পর্কে বিস্তারিত ফার্দার আলোচনা করতে পারি। অর্থাৎ শুরুটা সবসময় ডেফিনিশন থেকেই হয়। যেমন আমরা যদি কোনো কিছু একটা নতুন কিছু আবিষ্কার করি, সেই ক্ষেত্রে প্রথমে তাকে ডিফাইন করতে হয়, সংজ্ঞায়ন করতে হয়। ঠিক আছে? এই কারণে অলরেডি যেগুলো আবিষ্কৃত হয়ে গেছে, তখন এদের আমাদের সংজ্ঞা জানাটাও জরুরি। তাহলে পর্যায় সারণীর সংজ্ঞা কি? ১ নম্বরের কোশ্চেনে যদি আসে, তাহলে আমরা এইভাবে লিখব যে সমধর্মী মৌলসমূহকে একই গ্রুপে স্থান দিয়ে একই গ্রুপে স্থান দিয়ে এরূপ 18টি গ্রুপ সম্বলিত এরূপ 18টি গ্রুপ সম্বলিত যে সারণী তৈরি করা হয়েছে, যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। ঠিক আছে? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল হচ্ছে ওই সারণী বা টেবল যেখানে আমরা দেখি যে সমধর্মী মৌলসমূহ একই গ্রুপে স্থান পায়। ঠিক আছে? আর আমরা যেহেতু অলরেডি এগুলা পড়ে আসছি, আমি কিছুটা শর্টকাটে আগাবো, তোমাদের সুবিধার কথা বিবেচনা করি। ঠিক আছে? তো আমরা দেখি যে একটা গ্রুপ আঁকার চেষ্টা করি। ঠিক আছে? এই গ্রুপকে কখনো কখনো কলামও বলা হয়। এই গ্রুপকে কি বলা হয়? কলাম। কলাম বলার কারণটা কি? কলাম সবসময় উল্লম্ব ভাবেই থাকে এবং গ্রুপগুলোকে আমরা উল্লম্ব ভাবেই তৈরি করছি, সেই জন্য আমরা এদেরকে কলাম বলে থাকি। এখন এই গ্রুপ বা কলাম তারা উল্লম্ব ভাবে অবস্থান করে। এখন এই উল্লম্ব কলামে কিছু সেল থাকে। ঠিক আছে? ঘর থাকে। এই তো ঘর, এগুলো হচ্ছে এক একটা ঘর বা সেল। প্রত্যেকটা সেলের একটা করেই মৌল থাকে। প্রত্যেকটা মৌলের অবস্থান হচ্ছে এক একটা সেল। ঠিক আছে? বা এক একটা ঘর, এক একটা পজিশন বা এক একটা অবস্থান। এই প্রত্যেকটা অবস্থানে এক একটা মৌল থাকবে। ধরে নিলাম যে এখানে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমরা যখন এই সারণীটা তৈরি করি, আমরা প্রত্যেকটা মৌল সমূহকে শুরুতেই প্রত্যেকটা মৌলকেই আমরা শুরুতে তাদের বৈশিষ্ট্য খেয়াল করি। বৈশিষ্ট্য খেয়াল করে তাদেরকে আমরা একই গ্রুপে স্থান দিয়ে দিই। অর্থাৎ উল্লম্ব বরাবর যে পজিশনটা আছে, যে স্ট্রাকচারটা আছে, ওই গ্রুপ বা কলামে আমরা তাদেরকে স্থান দিই। এই স্থান দেওয়ার মাধ্যমেই আমরা এই পর্যায় সারণীটা তৈরি করি। এখন এই পর্যায় সারণী তৈরি করতে গিয়ে দেখা গেল যে এরকম গ্রুপ তৈরি হয় 18টা, এবং যখন আমরা তাদেরকে সারিবদ্ধভাবে রাখবো একটার সাথে আরেকটা, তখন দেখা যাবে কি যে পাশাপাশিও এরকম কলাম আসতেছে। তো পাশাপাশি কলাম। ঠিক আছে? এবং তাদের মধ্যেও কি আছে? গ্রুপ আছে। এখন আমরা যেটাকে পাশাপাশি দেখি, যেটা হচ্ছে আনুভূমিক বরাবর যে সারিটা আছে, আনুভূমিক বরাবর এদেরকে আমরা বলি পর্যায়। তার মানে উল্লম্ব বরাবর যে সারি বা সিরিজটা আছে, স্ট্রাকচারটা আছে, তাকে আমরা বলি গ্রুপ, আনুভূমিকটাকে বলি পর্যায়। এখন তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এই পুরা চ্যাপ্টারটা ইয়ে করি, তোমার আলোচনা করি। ঠিক আছে? এই গ্রুপের বৈশিষ্ট্য কি, পর্যায়ের বৈশিষ্ট্য কি। ঠিক আছে? গ্রুপ ভিত্তিক ভাবে কিভাবে মৌলসমূহের বৈশিষ্ট্য চেঞ্জ হয়, পর্যায় ভিত্তিক ভাবে কিভাবে তাদের বৈশিষ্ট্য চেঞ্জ হয়। এখন তার আগে আমরা তাদের এই পর্যায় সারণীর আরো কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। যেমন আমরা
এই পর্যায় সারণীর গ্রুপগুলোকে দেখার চেষ্টা করি। শুরুতেই পর্যায় সারণীর যে গ্রুপ সমূহ আছে তাদেরকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বলি যে 1 নাম্বার গ্রুপ, ঠিক আছে, এটার প্রিভিয়াস যে ওয়েটা ছিল প্রকাশ করার, সেটা ছিল এরকম রোমান লেটারে 1, তারপর হচ্ছে এ, 1 এর এ, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। তারপরে আমরা বললাম যে 2 নাম্বার গ্রুপ, এটাকে আমরা বলি হচ্ছে 2 এর এ। তারপর আমরা 1 লাফে চলে যাই 13 নাম্বার গ্রুপে, এটাকে বলা হয় 3 এর এ। ঠিক আছে, সেম ভাবে 14 নাম্বার, 15 নাম্বার। 13 নাম্বার গ্রুপটাকে কি বলা হয়? এই 3 এর এ। তারপর 14 কে বলা হবে এই যে আইভি, দ্যাট মিন্স 4, 4 এর এ। সেম ভাবে 15 নাম্বারটাকে বলা হবে 5 এর এ, 16 কে বলা হবে 6 এর এ, 17 কে বলা হবে 7 এর এ, 18 কে বলা হবে 0। ঠিক আছে, আচ্ছা 18 নাম্বার গ্রুপটাকে আমরা 0 গ্রুপ হিসেবে নামকরণ করি। এখন এটা আগে খুব বেশি মাত্রায় ব্যবহার করা হতো, বর্তমানে আর ব্যবহার করা হয় না, কিন্তু আমার মতে ওটা খুব সহজ ছিল, এখান থেকে অনেক কিছুই বোঝা যেত। যাই হোক, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। 1 নাম্বার গ্রুপে কারা কারা আছে? আমরা যখন প্রত্যেকটা গ্রুপে যে সমস্ত মৌল অবস্থান করে তাদের নামগুলো মুখস্থ করে ফেলতে পারবো, তখন অটোমেটিক পর্যায় সারণীর যে অধিকাংশ মৌল আছে, ঠিক আছে, যেগুলো ন্যাচারালি অকারিং মোস্ট অফ দা তোমার এলিমেন্টস বা অ্যাটমস এর নাম আমরা জেনে ফেলতে পারবো, এবং তাদের পারমাণবিক সংখ্যা সহ। এটা কিভাবে, এই জিনিসটা আমি এখন তোমাদের বোঝাবো। খেয়াল করো, গ্রুপ নাম্বার 1 এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। তারপর গ্রুপ 2 তে অবস্থান করে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। গ্রুপ 13, এই গ্রুপ 13 তে অবস্থান করে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থালিয়াম এন্ড নিহোনিয়াম। ঠিক আছে, গ্রুপ 14 তে অবস্থান করে কার্বন, শুরুতে হবে কার্বন, সালফার, তারপর আসছে হচ্ছে জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, এবং 15 নম্বরে, এগুলা তোমরা মুখস্থ করবে, আমি একটা কিছু ছন্দ শিখাই দিব। 15 নম্বরে থাকে তোমার নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপরে তোমার অ্যান্টিমনি এবং বিসমাথ। ঠিক আছে, আমরা 7 নাম্বার পর্যায়ের কয়েকটাকে এখানে গ্যাপ রাখছি বা বাদ রাখছি, ওটা আপাতত থাকুক। এই হচ্ছে গ্রুপ 15। তারপর গ্রুপ 16 তে যারা আছে, আমি জাস্ট এখানে একটু লিখি, তোমরা কষ্ট করে দেখো, হয়তো সাইডে চলে গেছে ব্যাপারটা। দেখো, ইয়াতে হচ্ছে তোমার গ্রুপ 16 তে যেটা আছে অক্সিজেন, সালফার, না এখানে তো তাহলে ভুল হয়েছে, এখানে হবে সিলিকন। ঠিক আছে, এখানে হচ্ছে সিলিকন, এখানে হচ্ছে সালফার। তারপরে আসছে সেলেনিয়াম, টেলোরিয়াম, তারপরে আসছে পলোনিয়াম। তারপরে গ্রুপ 17 তে অবস্থান করে হচ্ছে তোমার হ্যালোজেন মৌল যারা রয়েছে তারা। এখন আমি কিছু নামকরণটা তোমাকে বুঝাই দেই। খেয়াল করো, গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু, এদেরকে আমরা অ্যালকালাইন মেটাল বলে থাকি, কারণ এরা জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে বা পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, এবং তারা খুবই সক্রিয়, যেহেতু তাদের ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, তাই তাদেরকে আমরা বলি ক্ষার ধাতু। দ্বিতীয় ইয়েতে যারা রয়েছে তাদেরকেও দেখা যায় কি যে ক্ষারীয় দ্রবণ তৈরি করতে দেখা যায়। ঠিক আছে, কিন্তু এদের বেশ কিছু মৌল রয়েছে যাদেরকে মাটিতে বা ভূপৃষ্ঠে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যেমন এই দুটা, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। যেমন ক্যালসিয়াম মোস্ট অফ দ্য কেসে তোমার ক্যালসিয়াম কার্বনেট হিসেবে থাকে বা চুনা পাথর হিসেবে থাকে প্রচুর পরিমাণে।
তারপর ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম থাকে হচ্ছে ডলোমাইট আকারে, এই ডলোমাইট, এরা সবই হচ্ছে আকরিক। ঠিক আছে, তার মানে কি এই মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই কারণে এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। ঠিক আছে, তারপর 13 নম্বরে যারা আছে এটার কোনো নাম ওরকম ভাবে দেওয়া হয় নাই, কিন্তু দেখা যায় কি যে এদের কিছু যৌগ মৌল রয়েছে যাদের তোমার সেমি কন্ডাক্টরের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, যেমন এই বোরন। ঠিক আছে, আবার নিচে যত নিচের দিকে নামে তত আবার ধাতব বৈশিষ্ট্য বাড়তে থাকে। তো এটা গেল। তারপরে 14 নম্বর যেটা আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড, এটারও আমরা ওরকম ভাবে নাম দেই না। 15 নম্বরে যে আছে খেয়াল করো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এদেরকে নামকরণ করা হয়েছে নিকটোজেন। নিকটোজেন। ঠিক আছে, এই গ্রুপ 15-র মৌলসমূহকে আমরা বলি নিকটোজেন। গ্রুপ 16-তে যারা রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে চালকোজেন। চালকোজেন, চালকোজেন মানে কি আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17-তে যারা আছে তাদেরকে আমরা বলি হ্যালোজেন। তাহলে আমি লিখে দেই গ্রুপ 15, এটার নাম হচ্ছে নিকটোজেন। গ্রুপ 16-তে যে আছে তার নাম হচ্ছে চালকোজেন। চালকোজেন। গ্রুপ 17-তে যারা আছে তাদেরকে আমরা বলি হ্যালোজেন। এখন প্রশ্ন আসে যে আমরা কেন এরকম নামকরণটা করি। চালকোজেন মানে দেখবা যে আমরা যখন আকরিক চ্যাপ্টারটা পড়ছিলাম সেখানে অধিকাংশ আকরিকেরই প্রধানতম উপাদান যেটা, সেটা হচ্ছে অক্সিজেন, সালফার। ঠিক আছে, এই দুইটা তোমার অধাতব আয়ন হিসেবে এই দুইটা থাকে। আর হ্যালোজেন কেন নামকরণ করা হয়েছে, হেলস মানে হচ্ছে সামুদ্রিক লবণ। ঠিক আছে, সামুদ্রিক লবণ থেকে মেইনলি আমরা এই হ্যালোজেন জাতীয় তোমার এলিমেন্টস গুলোকে কালেক্ট করি। তো এদেরকে এই কারণেই হ্যালোজেন নামকরণ করা হয়েছে যে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। চালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী, চালকোস মানে হচ্ছে ওর বা আকরিক। তারপর গ্রুপ 18-এ যারা অবস্থান করে তাদেরকে আমরা কি বলি, নোবল গ্যাস। তারা সকলেই হচ্ছে গ্যাস অথবা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় বা কারোর সাথে বিক্রিয়া করে না বলেই আমরা তাদেরকে নোবেল নামকরণ করছি। ঠিক আছে, আচ্ছা, একটা হাব ভাব নিয়ে থাকে আর কি। সেম ভাবে আমরা যখন বলি যে নোবেল মেটালস বা কয়েনিং মেটালস, তাদের ক্ষেত্রেও সেম কথা, তারা খুব একটা বিক্রিয়া করতে চায় না, এই কারণে তাদেরকে আমরা কয়েন তৈরির কাজে ব্যবহার করি। কয়েনিং বা কয়েনেজ মেটালস বা মুদ্রা ধাতু। এবং তারা কারা কারা, মুদ্রা ধাতু হচ্ছে তোমার সিলভার, তারপর আসে হচ্ছে গোল্ড, তারপরে কি কপার। এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের রিঅ্যাকশনের হার বা এদের যে রিঅ্যাক্টিভিটি সেটা খুবই কম। ঠিক আছে, তাদের এই কারণেই তারা দীর্ঘদিন যাবত অপরিবর্তিত অবস্থায় থাকে। এই কারণে আমরা তাদেরকে কয়েনেজ মেটাল বা নোবেল মেটাল বলে নামকরণ করি বা অভিহিত করি। এখন খেয়াল করো যে এই যে প্রত্যেকটা গ্রুপের মৌলসমূহের নাম, এটা অলরেডি তোমরা সকলেই জানো যে ছন্দগুলো আছে। আমি জাস্ট একবার করে বলে রাখছি তোমাদের সুবিধার উদ্দেশ্যে, সুবিধার জন্য। প্রথমে কি আছে, হাইড্রোজেন 1 নাম্বার। এটার জন্য আমরা ছন্দটা এইভাবে তৈরি করি যে হাই, আফসোস আর কি, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, আচ্ছা, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তো এটা একটা খুব সুন্দর একটা ছন্দ, মানে মনে রাখার জন্য এটা পারফেক্ট। ঠিক আছে, তারপর তোমার দ্বিতীয়তে যেটা আছে, এদের ক্ষেত্রে আমরা কিভাবে ইয়ে করি, নেমনিকটা তৈরি করি। বিতে হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, বিরিয়ানি। এম যেটা হচ্ছে মোগলাই, সি হচ্ছে কাবাব, সরিয়ে বাইরে রাখো।
বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাইরে মানে বেরিয়াম, বাইরে রাখো, রেডিয়াম। তারপর চলে আসে গ্রুপ 13। দেখো এই গ্রুপ 13-এ আমরা বলতে চাচ্ছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থালিয়াম আর হচ্ছে নিহোনিয়াম। এখানে আমরা এইভাবে ছন্দটা তৈরি করি যে বাংলাদেশ, বিতে বাংলাদেশ, এতে হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। গেল ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়াম, এই হচ্ছে ইন্ডিয়াম। টিএইচ, এটা হচ্ছে সরি টিএইচ না, এটা হচ্ছে টিএল। টিএইচ হচ্ছে থোরিয়াম, কিন্তু এটা হচ্ছে টিএল, থালিয়াম, থালিয়াম। আর এনএইচ হচ্ছে নিহোনিয়াম। তো আমরা এইভাবে ইয়ে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে, ইন্ডিয়া ট্যুরে নাচতে। আচ্ছা, তারা নাচার জন্য ইন্ডিয়া ট্যুরে গেল। তারপর আছে হচ্ছে মস্কোভিয়াম, লিভারমোভিয়াম, মস্কোভিয়াম এমসি। তারপরে এলভি, এটাতে হচ্ছে লিভারমোভিয়াম, ঠিক আছে, লিভারমোভিয়াম। তারপরে আসে হচ্ছে টিএস, টেনেসিন, ঠিক আছে। তোমার অ্যাস্টাটিনের পরেই হচ্ছে টেনেসিন, অ্যাস্টাটিন। তারপরে আসে কি টেনেসিন। আসলে টেনেসিন একটা জায়গার নাম অনুসারে করা হয়েছে। তোমরা সকলেই জানো যে টেনেসিন জায়গাটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। মস্কোভিয়াম রাশিয়াতে অবস্থিত, লিভারমোভিয়াম এটা হচ্ছে তোমার যেটাই হোক, এটা মনে হয় ইংল্যান্ডের কোনো একটা শহরের নামে নামকরণ করা হয়েছে। আর সর্বশেষ হচ্ছে তোমার অগানেসন। অগানেসন হচ্ছে রাশিয়ার একজন নিউক্লিয়ার সায়েন্টিস্টের নামে নামকরণ করা হয়েছে 118 নম্বর মৌলটাকে, ওজি, অগানেসন। তো গেল, এটা আমরা বুঝলাম। তারপরে আসে 14 নম্বর। খেয়াল করো, 14 নম্বরে আমরা যেভাবে নেমোনিকটা তৈরি করি সেটা হচ্ছে যে কার্বন মানে হচ্ছে কাঁদলে, সিলিকন শার্ট, জিতে গেঞ্জি, এসেন্তে হচ্ছে স্যান্ডেল, পিবিতে হচ্ছে পাবে। কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল, পাবে। আচ্ছা, তো এফএল দিয়ে তোমরা কিছুটা বানায় নিও নিজেরা নিজেদের মতো। 15 নম্বরটা দেখো, এনতে হচ্ছে নলকূপ। নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, পিতে হচ্ছে পানি, আর্সেনিক, এসবিতে সমস্যা, বিআইতে বিদ্যমান, এমসিতে মস্কোভিয়াম, যেটা তোমরা এটা বানায় নিও। তারপরে ও এস, এস ই তে পরে দেখো ও অক্সিজেন, এস হচ্ছে সালফার, এস ই সেলেনিয়াম, এস ই তে হচ্ছে এটা কি বলে, টেলুরিয়াম, সরি, হ্যাঁ টেলুরিয়াম। তারপর হচ্ছে পলোনিয়াম পরে, তারপরে আসে লিভারমোভিয়াম। আচ্ছা গেল। এবং যাদের ক্ষেত্রে তোমরা বলতেছো যে হ্যালোজেন, এটা তোমরা এমনিতেই মুখস্থ জানো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এটি অ্যাস্টাটিনের পরে হচ্ছে টেনিসিন, এরা। ভালো কথা। তো এইভাবে আমরা নামকরণটা শেখার চেষ্টা করব, ঠিক আছে, বা কিভাবে মুখস্থ রাখা যায়। এবং এই নেমোনিকটা জানা জরুরি, ঠিক আছে, খুবই জরুরি। এটা যদি জানা না থাকে তো এই সিরিয়ালে এগুলা মুখস্থ থাকে না, মোস্ট অফ দ্য কেসে এটা মুখস্থ থাকে না। এখন আমরা যেটা করলাম যে আমরা সবগুলা মৌলের নাম জানি। এবার আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ সেটা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা বের করা, ঠিক আছে। এখন এই পারমাণবিক সংখ্যা বের করার জন্য তোমাদের কিছু সংখ্যা শিখতে হবে বা নাম্বার শিখতে হবে, যাদেরকে আমরা নামকরণ করছি ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারের আলাদা কোনো বিশেষত্ব নাই, শুধুমাত্র এই কারণেই ম্যাজিক নাম্বার বলা হয় যে কয়েকজন হয়তো বা যে এটা সবার প্রথম চিন্তা ভাবনা করছে সে হয়তো অনেক বেশি আবেগী হয়ে গেছিল, এই কারণে নামকরণ করছে ম্যাজিক নাম্বার। আসলে ম্যাজিক নাম্বার কি, ম্যাজিক নাম্বারটা হচ্ছে পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে যত সংখ্যক মৌল অবস্থান করে সেই সংখ্যাগুলোকে আমরা সিরিয়ালে যখন লিখব সেটাই হবে তোমার ম্যাজিক নাম্বার, ঠিক আছে। তো খেয়াল করো, আমরা যদি লিখি ম্যাজিক নাম্বারের সিরিজটাকে, প্রথম পর্যায়ে অবস্থান করে দুইটা মৌল, তাই না।
হাইড্রোজেন এবং হিলিয়াম। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড, ভেরি শর্ট, অর্থাৎ এখানে অনেক কম মৌল অবস্থান করে। তারপরে আসে হচ্ছে তোমার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল অবস্থান করে, এদেরকে আমরা বলি হচ্ছে শর্ট পিরিয়ড। তারা ছোট, আছে 18টা, কিন্তু তারা অবস্থান করতেছে মাত্র 8টা করে। তারপর চতুর্থ এবং পঞ্চম এই দুইটা ইয়েতে পর্যায়ে মৌল অবস্থান করে 18টা করে, এদেরকে আমরা বলি হচ্ছে লং পিরিয়ড, দীর্ঘ পর্যায়। এবং ষষ্ঠ এবং সপ্তম এদের পর্যায়গুলোতে অবস্থান করে 32টি করে মৌল, এবং এটা অনেক বেশি, এই কারণে এদেরকে বলা হয় ভেরি লং পিরিয়ড। ঠিক আছে, এগুলা তোমরা মুখস্থ রাখবা যে এটা হচ্ছে তোমার ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার সিরিজ। এই ম্যাজিক নাম্বার দিয়ে মেইনলি আমরা প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবো। তো আবার একটু মনে রাখো, 2, 8, 8, 18, 18, 32, 32, এটা। তো এবার তাকাও আমরা কিভাবে এই ম্যাজিক নাম্বার ব্যবহার করে এই প্রত্যেকটা গ্রুপে অবস্থানকারী মৌল সমূহের পারমাণবিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, প্রথমটা যেটা আছে এটা কি 1 নাম্বার পর্যায়ে অবস্থান করে। আমরা জাস্ট এই গ্রুপ 1 এর জন্য চিন্তা করব, এটা শুধুমাত্র গ্রুপ 1 এর জন্য। ঠিক আছে, খেয়াল করো এখানে হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা আমরা সকলেই জানি 1। ঠিক আছে, এখন এর সাথে যেটা করবা, এটার পারমাণবিক সংখ্যার সাথে ম্যাজিক নাম্বারের প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করে দিবা, এবং সেটা কত, সেটা হচ্ছে 2। 2 যখনই যোগ করবা এর পারমাণবিক সংখ্যা পাবা, লিথিয়ামের হচ্ছে 3। এখন দ্বিতীয় পর্যায় সারণীতে, দ্বিতীয় পর্যায়ে মৌল অবস্থান করে 8টা, মৌল বিদ্যমান 8টা। তো এই দ্বিতীয়টার সাথে 8 যোগ করে দিবা, 8 যোগ করলে তৃতীয়টার পারমাণবিক সংখ্যা পাবা। তাহলে আমরা যখন 3 এর সাথে 8 যোগ করব তখন এটা পাওয়া যাবে হচ্ছে 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সেম ভাবে এই তৃতীয় পর্যায়েও অবস্থান করে 8টা, এই কারণে আমরা আরো 8 যোগ করব। এখন আমরা যদি 11 এর সাথে আরো 8 যোগ করি, এটা আসবে হচ্ছে 19। ভালো কথা। তারপরেই দেখো, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে পর্যায়ে অবস্থান করে সেই পর্যায়ে 18টা মৌল বিদ্যমান। সুতরাং তোমরা যেটা করবা, এই 19 এর সাথে 18 যোগ করবা, সেটা কত হয়, এটা যেটা হয় 39, 37। এই রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। তারপর আরো 18 যোগ করো, এখানেও 18টা, আরো যখন 18 যোগ করবা তখন পাবা হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, এখন খেয়াল করো তো সিজিয়ামের কত হবে, তাহলে তুমি যখন নিয়ে যোগ করবা 45, 55। ঠিক আছে, এটা হচ্ছে 55। এই 55 সাথে এবার যোগ করবা হচ্ছে 32, 32, অর্থাৎ 2, 8, 8, 18, 18, 32। যখনই 32 যোগ করবা তখন এখানে পাবা হচ্ছে তোমার 87, এবং এটাই হচ্ছে এই ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, ব্যাপারটা সহজ হয়ে গেল, খুবই সহজ হয়ে গেল। তো আমরা সবগুলো মুখস্থও জানি, নাম জানি, এবং ম্যাজিক নাম্বারের মাধ্যমে তাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যাও জানি। তো এই তো আমাদের পর্যায় সারণী, এর বাইরে আর কি আছে, কিছু নাই। তারপরে আমরা 2 নম্বরের জন্য চিন্তা করি। দেখো, আমরা জানি যেটা লিথিয়ামের পর ঠিক পরে যেটা আছে, তো এটা অবশ্যই 4 নম্বর হবে, 4 নম্বর মৌল। এখন এই দ্বিতীয় পর্যায়ে মৌল আছে হচ্ছে 8টা, তাহলে এখানে 8 যোগ করে দাও। আচ্ছা, যখন 8 যোগ করবা এখানে পাবা হচ্ছে 12, 12 সাথে আরো 8 যোগ করো, পাবা হচ্ছে 20, 20 এর সাথে এবার 18 যোগ করো, পাবা কত, 38, আরো যোগ করো, পাবা হচ্ছে 56, আরো এবার 32 যোগ করো, পাবা হচ্ছে 88। তারপরে দেখো বোরনের হচ্ছে 5, আরো 8 যোগ করো, এখানে আসবে 13, তারপরে যোগ করো কত,
আরো 8। এইবার এইখানে একটা ঝামেলা দেখা দিবে, ঠিক আছে? এই কারণে আমি শুরুতে বলছিলাম যে আমরা প্রথমটার জন্য শুধুমাত্র এটা চিন্তা করব, কিন্তু যখন আমরা এই বোরন থেকে চিন্তা করব তখন একটু চেঞ্জ হয়ে যায়, এবং এই জিনিসটা আমরা এখন আলোচনা করব। খেয়াল করো, এদের ক্ষেত্রে তুমি 18 যোগ করো। এখন কত হবে? 18 যোগ করলে এটা হচ্ছে তোমার 18 যোগ করলে 21, 31। আরো তুমি কত যোগ করবা? 18 যোগ করবা। 18 যোগ করলে এটা হবে 49, ইন্ডিয়াম 49। তারপরে যোগ করতে হবে হচ্ছে তোমার 32। 32 যখন যোগ করবে তখন কত আসবে? এখানে 52, 52 হচ্ছে 82, আরো 32, এখানে হবে 84, 84 থেকে 114। আচ্ছা, তাহলে এখানে আমরা কি যোগ করতেছি খেয়াল করো। এখানে আছে বোরন, এখানে আমরা যোগ করছি +8, এটা থেকে আমরা চলে আসছে হচ্ছে 18, ঠিক আছে? এটা থেকে আরো 18, তারপর এই চলে আসতেছে হচ্ছে 32 করে, 32 এবং 32। এবার তোমরা একটু চিন্তা করো যে আমরা এই কাজটা কেন করলাম, ঠিক আছে? এটা আমরা এই কাজটা কেন করতে হয়েছে? আমরা কেন উপরের যে 2, 8, 8 এটা কেন চিন্তা করিনি? খেয়াল করো, আমরা 2 যখন চিন্তা করছিলাম, এই 2 ছিল 1 নাম্বার জন্য, পর্যায়ের জন্য। তো তোমরা যখন এই 13 নাম্বার গ্রুপটাকে চিন্তা করবা, এই 13 নাম্বার গ্রুপে কিন্তু কোনো তোমার কি বলে 1 নাম্বার পর্যায় নাই। এটা শুরুই হয়েছে কোত্থেকে? এই বোরন থেকে, ঠিক আছে? এই কারণে আমাদের কিছুটা এই ম্যাজিক নাম্বারে আনতে হয়, কি বলে সংশোধনী আনতে হয়। তারপরে এই গ্যালিয়াম 31, এখানে আমরা কত যোগ করছি? 18 যোগ করছি, ঠিক আছে? তারপরে যোগ করছি আরো 18, 18, 18, 32, 32। যখনই তোমরা এই তোমার 13 থেকে 18 পর্যন্ত যাবা, তখন যেটা করবা যে 8 থেকে শুরু করবা, ঠিক আছে? 8, 18, 18, 32, 32। এই জিনিসটা মনে রাখলেই কিন্তু আর কোনো সমস্যা হবে না। যখন তোমরা 1 এবং 2 নাম্বার চিন্তা করবা, তখন 1 এর জন্য 2 থেকেই শুরু করবা, 2 এর জন্য তারপরে আসবে কি 8 থেকে, কারণ এখানে একটা নাই, এখানে 8 থেকে শুরু করবা +8। আর যখন 13 নাম্বার থেকে শুরু হবে তখন আরো বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুরুতে কি করছো? 2 বাদ দিছো, আর এখানে যেটা করবা 2 ও বাদ দিবা, 8 ও বাদ দিবা, তারপরে বাকি সবগুলা সেম। এখানে শুরু হবে জাস্ট 8 থেকে, তারপর 18, 18, 32, 32। তাহলে আমি আবার লাস্ট একবারের মতো রিপিট করে দিই। শুরুতে একদম 1 নাম্বার গ্রুপে আমরা +2 থেকেই শুরু করব, ঠিক আছে? 2, 8, 8, 18, 18, 32। যখন আমরা 2 নাম্বার গ্রুপে যাব, তখন এটা জাস্ট মনে রাখার জন্য যে ইন কেস যদি পরীক্ষায় আসে যে তুমি এই স্ট্রনশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কিন্তু তুমি জানো না যে স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা 38, তখন তোমাকে এই পদ্ধতিতেই বের করতে হবে, ইন কেস যদি কঠিন করতে চাই সেই ক্ষেত্রে। তো দেখো 2 নাম্বারের জন্য কি করবা? প্রথম নাম্বারটাকে বাদ দিয়ে দিবা। তো শুরু হবে কোত্থেকে? এই 8, 8 থেকে শুরু হবে এবার 2 নাম্বারের জন্য। 2 নাম্বার যখন যাবে তখন আরেকটা বাদ দিবা, তখন 2 এবং 8 গেল, তখন শুরু হবে কি? একটা 8 থেকে শুরু হবে, 8, 18, 18, 32, 32, ঠিক আছে? এবং বাকি সবগুলো সেম। এবং আমি ব্যাখ্যা করি যে এই বিষয়টাকে আমাদের কেন এই কাজটা করতে হয়। করার একমাত্র কারণ, যখন তোমরা গ্রুপ 2 থেকে গ্রুপ 3 তে যাবা, তখনই কিন্তু ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের উদ্ভব হয়, ঠিক আছে? এবং মাঝখানে থাকে ডি ব্লক এলিমেন্টস। তাদেরকে অ্যাড করার জন্যই মেইনলি আমাদের শুরুতে 2 এবং 8 কে বাদ দিতে হয়, তারপর 8 থেকে শুরু করতে হয়, 18, 18, 32, 32। বাকি সবার ক্ষেত্রেই, যেমন এটার ক্ষেত্রে কত? 6। তুমি 8 যোগ করো, পেয়ে যাবে হচ্ছে 14। এবার যোগ করে দাও হচ্ছে 18, তাহলে এখানে কত পাবা? 32। 18 যোগ করছো, আরো 18 যোগ করো, তাহলে এটা হবে 50। তার মানে টিন, এসএন টিনের হচ্ছে 50। এরপর যোগ করো 32, ঠিক আছে? 32, 18, এখানে এটা হবে তোমার 32 যোগ করলে এটা হবে 81, এটা হবে 82। তারপর আরো যোগ করো, এটা হবে 113, এটা হবে 114, ঠিক আছে? সেম ভাবে বাকিগুলা করে ফেলবা। জাস্ট একটা জানা থাকলে পরের গুলাকে তুমি করতে পারবা। তো এই হচ্ছে তোমার ম্যাজিক নাম্বার, যেই ম্যাজিক নাম্বারের সাহায্যে
আমরা প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ইজি হয়ে গেল। অর্থাৎ তোমরা আগে পারমাণবিক পর্যায় সারণীকে যেইভাবে চিন্তা করছো, এখন তার থেকে অনেক সহজ হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তো এবার এটা যাক। তারপরে আসে তোমার মৌলসমূহের ক্লাসিফিকেশন। এই পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, তাদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। শুরুতে আমরা যে ভাগটা করি সেটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন। 1 নম্বর ক্রাইটেরিয়া, ডিপেন্ডিং অন দি ইলেকট্রনিক কনফিগারেশন। এই ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যখন আমরা এই ক্লাসিফিকেশনটা করি, তখন এখানে 4টা ক্লাসিফিকেশন আসে। একটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস, ঠিক আছে, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং সর্বশেষ এফ ব্লক মৌল। এবং এই নামকরণটা বা এই ক্লাসিফিকেশনটা কেন করা হয়েছে বা কিভাবে করা হয়েছে, খেয়াল করো, যাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে এস ব্লক এলিমেন্টস। এখন এস ব্লক এলিমেন্টসে কারা কারা আছে? তোমার শুরুতেই ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু যারা আছে, দেখো ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, অ্যালকালাইন মেটাল এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল। তার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে হিলিয়াম। তাহলে এখানে তোমরা যখন টোটাল এখানে যোগ করবা, এই সংখ্যাটা আসবে 7 6 একটা 1 14, 14টা আসবে। তারপর আসতেছে হচ্ছে পি ব্লক এলিমেন্টস, পি ব্লক মৌল। পি ব্লক মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসে দেখবা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে পি ব্লক মৌল। এবং তারা কারা? তারা হচ্ছে গ্রুপ তোমার 13 থেকে 18, এক্সেপ্ট হিলিয়াম। ঠিক আছে, এখন তোমরা নিজেরা গুনে নিবা কয়টা হবে। সর্বশেষ হচ্ছে ডি ব্লক মৌল, তারপর আসে ডি ব্লক মৌল, যাদের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। এবং তারা কারা? যাদের যারা তোমার আমরা কি খেয়াল করলাম, এরা হচ্ছে গ্রুপ 1 এ ছিল, এরা গ্রুপ 2 তে ছিল। এখন মাঝখানে যারা আছে 3 থেকে 12, তারাই হচ্ছে তোমার ডি ব্লক মৌল। ঠিক আছে, গ্রুপ 3 থেকে 12। এখন এদের মধ্যে আবার গ্রুপ 3 থেকে 11 যারা আছে, ঠিক আছে, আমরা যদি বলি যে 3 থেকে 11 স্ক্যান্ডিয়াম বাদে, তারা আবার আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটালস, ট্রানজিশন এলিমেন্টস বা মেটাল। কারণ এরা সকলেই হচ্ছে ধাতু, এ কারণে আমরা কখনো কখনো এলিমেন্টও বলি, কখনো কখনো ধাতুও বলি। এবং সর্বশেষ যেটা আমরা দেখি সেটা হচ্ছে এফ ব্লক মৌল, যাদের সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে। এবং তারা কারা? তারা হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলসমূহ, ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস যারা আছে। এবং তোমরা সকলেই জানো যে এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড, তাদেরকে পর্যায় সারণীর মূল যে বডি আছে, যে মূল স্ট্রাকচার আছে, সেইখানে তাদেরকে স্থান দেওয়া যায়নি। ঠিক আছে, তাদেরকে স্থান দেওয়া হয়েছে মূল বডি থেকে পৃথকভাবে, তাদেরকে স্থান দেওয়া হয়েছে। কারণ তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান হচ্ছে গ্রুপ 3 তে। তারা সকলেই গ্রুপ 3 এর বাসিন্দা। ঠিক আছে, ব্যাপারটা আশ্চর্যজনক হলেও সত্যি যে তারা সকলেই একই গ্রুপে অবস্থান করে। যদিও এখানে মৌল আছে প্রায় তোমার 15টা এবং 15টা 30, অনেক, 15টার মতোই আছে। জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা ইয়ে, তোমরা বই থেকে এটা আরো শিওর হয়ে নিবা। এই এফ ব্লক মৌল আছে 15টা, এই 15টাই একটা মাত্র গ্রুপে অবস্থান করে। বুঝতেছো কাহিনী কি? এটাও একটা ত্রুটি। এই এফ ব্লক মৌল নিয়েই তোমার পর্যায় সারণীর ত্রুটি দেখা যায়, যে তাদেরকে মূল যে বডি আছে, মূল স্ট্রাকচারে বা মূল টেবিলে জায়গা দেওয়া যায়নি শুরুতেই। তারপরে আবার আমরা জানি যে প্রত্যেকটা মৌলের জন্য একটা করে পজিশন থাকার কথা ছিল।
ঠিক আছে, এই একটা করে সেল, এখানে একটা করে এলিমেন্ট থাকবে। কিন্তু এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যারা আছে, খেয়াল করো, এই ল্যান্থানাইড তারা গ্রুপ 3 এর তোমার পিরিয়ড যেটা আছে 6 এবং অ্যাক্টিনাইড হচ্ছে পিরিয়ড 7। ঠিক আছে, অর্থাৎ ল্যান্থানাইড এখানকার সমস্ত মৌল তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই গ্রুপ 3 এর 6 নাম্বার পর্যায়ে অবস্থান করে, অর্থাৎ একটা জায়গাতেই প্রায় 7টা মৌল অবস্থান করে। ঠিক আছে, অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও সেম কথা, যে তাদের একটা জায়গাতেই 8টা মৌল অবস্থান করে। তো এটা একটা ত্রুটি। যদি পর্যায় সারণীর ত্রুটি ব্যাখ্যা করতে আসে, তো তোমরা এই ব্যাখ্যাগুলাই দিবা। ঠিক আছে, সবগুলাই তোমাদের সামনেই আছে, দেখো। আরেকটা ত্রুটি হচ্ছে তোমার হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীর ডেফিনিশনেই আমরা শুরুতে বললাম যে সমধর্মী মৌলসমূহকে একই গ্রুপে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয়। তো এখানে শুরুতেই গলদ হয়ে গেছে। কিভাবে? যে হাইড্রোজেন, তারপরে যে আছে লিথিয়াম, সোডিয়াম, তারা কিন্তু হাইড্রোজেন থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। অ্যাটলিস্ট আমরা নর্মাল টেম্পারেচারে যেটা দেখি, যে সে হচ্ছে একটা অধাতু, গ্যাসীয় পদার্থ। আর লিথিয়াম, সোডিয়াম তারা সকলেই হচ্ছে ধাতু। এবং হাইড্রোজেন এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই নিউট্রাল। ঠিক আছে, হাইড্রোজেনকে পানিতে সারাদিন চালনা করে রাখো, কোনো ধরনের বিক্রিয়া হবে না। কিন্তু লিথিয়াম, সোডিয়াম তাদেরকে যদি পানিতে দাও, দেওয়ার সাথে সাথেই তারা একদম বোমের মতো ফাটবে। ঠিক আছে, ঠাস ঠাস করে। এবং এইখানে দেখা যাবে প্রচুর তাপ তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবং ক্ষারীয় দ্রবণ তৈরি করবে। তাহলে কি বৈশিষ্ট্য পুরাই আলাদা। এত আলাদা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা একই গ্রুপে স্থান দিচ্ছি, মেইনলি হাইড্রোজেনকে আমরা এই গ্রুপে স্থান দিচ্ছি। এটাও একটা ত্রুটি। ঠিক আছে, তো এই ত্রুটিটাই তোমরা ব্যাখ্যা করবা যদি পরীক্ষায় আসে। এখন প্রশ্ন আসবে যে কেন হাইড্রোজেনকে এখানে স্থান দেওয়া হয়েছে। হাইড্রোজেনকে এই প্রথম গ্রুপে স্থান দেওয়ার একটাই কারণ, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা জানি যাদের ইলেকট্রনিক কনফিগারেশনের সর্বশেষ ইলেকট্রনটি NS1 এই টাইপ থাকবে, তারাই হচ্ছে 1 নাম্বার গ্রুপে অবস্থান করবে। এখন দেখা গেছে যে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে NS1, হাইড্রোজেনের জন্য 1s1, লিথিয়ামের জন্য 2s1, সোডিয়ামের জন্য 3s1, এরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়, যার কারণে তাকে আমরা তাদের সাথে জায়গা দিচ্ছি। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো যে পর্যায় সারণীর মূল ভিত্তি, দেখো সবগুলা আলোচনা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। যদি বলা হয় যে পর্যায় সারণীর মূল ভিত্তি আসলে কি, যার ভিত্তিতে এই পর্যায় সারণীটাকে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, বা এটাকে তুমি একটা নকশাও বলতে পারো, যার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, সেই ভিত্তিটা আসলে কি? এই ভিত্তিটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। যদিও বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে, তারপরেও ইলেকট্রন বিন্যাস সেম হওয়ার কারণে তাদেরকে আমরা একই গ্রুপে স্থান দিচ্ছি। তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, নট পারমাণবিক সংখ্যা, নট পারমাণবিক ভর, অনলি ওয়ান অ্যান্ড অনলি ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো আমরা দেখলাম যে এদেরকে যখন আমরা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে করব, ক্লাসিফাই করব, 4টা ভাগে ভাগ করা যায়। এখন খেয়াল করো, শুরুতেই যখন আমি কথা বলছিলাম, গ্রুপ সমূহের নাম্বারিং এর কথা, 1 থেকে 18 পর্যন্ত বর্তমানে লেখা হয়, কিন্তু তার আগে যেটা লেখা হতো যে 1 এর A, 2 এর A, 3 এর A, ওইভাবে লেখা হতো। তাদের ক্ষেত্রে আমরা যেটা করি, দেখো এই S এবং P এই দুইটা ব্লকভুক্ত যারা আছে, তাদেরকে আমরা বলি যে A সিরিজের অন্তর্গত। ঠিক আছে, S এবং P ব্লক মৌলের যে সমস্ত এলিমেন্টস রয়েছে তাদেরকে আমরা বলি A সিরিজ। A সিরিজ কারা? S এবং P ব্লক মৌলসমূহকে আমরা A সিরিজ বলি। ঠিক আছে, এবার খেয়াল করো, এই S এবং P ব্লক মৌলের ক্ষেত্রে আমরা যখন তোমার গ্রুপের নাম্বারিংটা করব, তখন এদের সংখ্যার পাশে আমরা A কে লিখব, A। তারপর তোমার D ব্লক মৌল যারা রয়েছে তাদেরকে আমরা B সিরিজের অন্তর্গত বলে ধরে নিই। ঠিক আছে, আর F ব্লকের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, F ব্লকের তো অবস্থান একটাই। F ব্লক খুবই সহজ। ঠিক আছে, যে তারা
গ্রুপ 3 তে অবস্থান করে। সুতরাং তাদের গ্রুপ এবং অবস্থান পর্যায় নির্ণয় এটা খুব কঠিন কিছু না। তো কঠিন হয়ে যায় তোমার এসপিডি এদের অবস্থান নির্ণয় করাটাই। তো আমরা খুব সহজেই এবার জেনে গেলাম যারা এস এবং পি ব্লকের অন্তর্গত তারা হচ্ছে এ সিরিজের অন্তর্ভুক্ত, এবং যারা বি ব্লকের অন্তর্গত তাদেরকে আমরা বলতেছি বি সিরিজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বা তারা বি সিরিজে অবস্থান করে। তো এবার এর ভিত্তিতেই আমরা মৌলের অবস্থান নির্ণয় করব। মৌলের অবস্থান নির্ণয়, খেয়াল করো যে মৌলের অবস্থান বলতে আমরা বুঝাবো সে কত নাম্বার সেলে অবস্থান করতেছে। ঠিক আছে, এবং এই সেলের কোড হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে পর্যায় সংখ্যা, তারপরটা হচ্ছে গ্রুপ সংখ্যা, যে কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপ। যে পর্যায় এবং গ্রুপ বের করার জন্য শুরুতে আমরা পর্যায়টাকে বের করব। শুরুতে আমরা কি বের করব? পর্যায়। যে পর্যায়টা খুবই সহজ, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যত নাম্বার কক্ষপথে প্রবেশ করে। দেখো না, এইভাবে বলাটা উচিত হবে না, এটা হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর সংখ্যা। এই শক্তিস্তরের সংখ্যাটাকেই আমরা পর্যায় সংখ্যা হিসেবে ধরে নিই। ঠিক আছে, এবং তোমরা নর্মালি ইলেকট্রন বিন্যাস করবা, যত নাম্বার শক্তিস্তর পর্যন্ত সর্বশেষ আমরা যেতে পারবো সেই সংখ্যাটা হচ্ছে পর্যায় সংখ্যা। তো পর্যায় নিয়ে কোনোই টেনশন নেই। টেনশন চলে আসে এই তোমার ইয়ের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে। এখন এই গ্রুপটা আমরা কিভাবে বের করি? আমরা যদি তোমার প্রিভিয়াস যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসরণ করি, সেক্ষেত্রে আমরা বলবো কি, যারা এস এবং পি ব্লকের অন্তর্গত তাদেরকে আমরা বললাম তারা হচ্ছে এ সিরিজের অবস্থান করবে, এ সিরিজ মৌল। ঠিক আছে, যেমন আমরা বলতে পারবো যে হাইড্রোজেনের অবস্থান কোথায়? হাইড্রোজেনের তোমার শক্তি স্তর আছে একটাই। ঠিক আছে, অর্থাৎ এর জন্য পর্যায় সংখ্যা হচ্ছে 1। এখন এর গ্রুপ কত হবে? যেহেতু এটা এস ব্লক এলিমেন্ট, সুতরাং এটা হবে এ। ঠিক আছে, এবং সেখানে ইলেকট্রন কয়টা আছে সেটা দেখতে হবে। সেখানে ইলেকট্রন আছে একটা। কিভাবে? 1s1, এই তো সে এস ব্লক এলিমেন্ট, তার জন্য এ, এবং সেই ব্লকে সেই অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা আছে, এই কারণে এটা হচ্ছে 1 এর। আমরা এবার বেরিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করি। খেয়াল করো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। তো এটাও একটা এস ব্লক এলিমেন্ট, সুতরাং দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এটাও এ সিরিজের অন্তর্গত এ। এখন এই যে সর্বশেষ এস অরবিটালে কয়টা ইলেকট্রন গেছে? ইলেকট্রন গেছে হচ্ছে 2টা, এই কারণে এর গ্রুপ সংখ্যা হচ্ছে 2 এর। এবং পর্যায় তো তোমরা জানোই, পর্যায় হচ্ছে 2 নম্বর পর্যায়। তারপর আমরা অ্যালুমিনিয়ামের জন্য চিন্তা করি, 1s2 2s2 2p6 3s2 3p1। তো এবার মনোযোগ দাও, এটার পর্যায় সংখ্যা হচ্ছে 3, আমরা জানি। এখন এটার সিরিজ কত হবে? দেখো গ্রুপ নাম্বার কত হবে? তার জন্য আমরা তাকে শুরুতেই বি এর অন্তর্গত করলাম, সরি বি না, এ। এটা যেহেতু তোমার এস এবং পি, এটা একটা পি ব্লক মৌল, সুতরাং এটা হবে এ। এখন চিন্তা করো যে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা? এবার আছে হচ্ছে তোমার 3টা। তো 3টা যদি থাকে এটা হচ্ছে 3 এর। তারপরে তুমি সিলিকনের জন্য চিন্তা করো, 3s2 3p2 আসবে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে 4টা, সুতরাং সিলিকনের ক্ষেত্রে হয়ে যাবে 4, সর্বশেষ শক্তিস্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে সেটা, এবং 4 এর এ, এটা যেহেতু পি ব্লক মৌল। আমরা যদি বলি যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে
যে 3s2 3p5 সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস। তো এটা হচ্ছে এ সিরিজের অন্তর্গত এবং সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা? আছে হচ্ছে তোমার 7টা। সুতরাং এটা হবে 7 এর এ। কত নাম্বার গ্রুপে সে অবস্থান করে? ঠিক আছে। আর এখন তো আমরা খুব নির্বিঘ্নে জানি যে বর্তমান যে আধুনিক নিয়মটা এটা হচ্ছে 17 নম্বরে অবস্থান করে। এবং তার জন্য নিয়মটা কি? তার জন্য নিয়ম হচ্ছে এস এবং পি এর জন্য তোমার এস অরবিটাল যারা আছে, তোমার এস অরবিটালের জন্য খুবই সহজ। এস অরবিটালের জন্য বা এস ব্লক মৌলসমূহের জন্য তোমরা সকলেই জানো সর্বশেষ এস অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকে 1 এবং 2, যদি এটা পি ব্লক মৌল হয়ে যায় তখন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে সর্বশেষ শক্তি স্তরের এই যে ইলেকট্রন নাম্বার এর সাথে 10 যোগ করতে হয়। এই কারণে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, সর্বশেষ শক্তি স্তরে আছে 3টা, তার সাথে 10 কে যোগ করে দিয়ে 13 বানাইতে হয়। এখন এই 10 কে কেন যোগ করতে হয়? এর কারণ দেখো যে এস ব্লকের সাথে এই পি ব্লকের মাঝখানে আরো 10টা গ্রুপ অবস্থান করে। সেই 10টা গ্রুপে কারা অবস্থান করে? সেই 10টা গ্রুপে অবস্থান করে আছে তোমার ডি ব্লক এলিমেন্টস যারা আছে তারা। ঠিক আছে। বাকি 10টাতে মাঝখানে 10টাতে অবস্থান করে হচ্ছে ডি ব্লক মৌল যারা আছে তারা। এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ। তাদের জন্য শুরুতে পর্যায়ে আমরা বের করব সর্বশেষ কক্ষপথ যেটা সেটা। আর যখন আমরা গ্রুপ বের করতে চাইবো ডি ব্লকের ক্ষেত্রে, যেমন একটা উদাহরণ দিয়ে জাস্ট আমি বুঝিয়ে দেই, স্ক্যান্ডিয়াম যার পারমাণবিক সংখ্যা 21, ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন পর্যন্ত যাব 18, অর্থাৎ 3s2 3p6, তারপর চলে আসে হচ্ছে 4s1। ঠিক আছে, গেল। তার ক্ষেত্রে মনোযোগ দাও, এর অবস্থান 4 নম্বর পর্যায়ে। ঠিক আছে। আচ্ছা না, এটা তো ঠিক হয় নাই। স্ক্যানিয়ামের ক্ষেত্রে তোমার ওইটাতে 4s, আমি একটু ঠিক করে লিখি। স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়েছে। ঠিক আছে। তারপর ইলেকট্রন যাবে হচ্ছে 4s1 আর যাবে 3d2। এইবার তার অবস্থান যদি আমরা বের করতে চাই, এখানে সর্বোচ্চ তোমার শক্তি স্তর হচ্ছে 4, সুতরাং এর পর্যায় হবে 4। এর গ্রুপ কত হবে? এখন তোমার ডি ব্লকের ক্ষেত্রে এই গ্রুপ সংখ্যাটা হবে এইটা, জাস্ট এইটা। ঠিক আছে। কিভাবে করতে হবে? যে ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন গেছে প্লাস সর্বশেষ কক্ষপথে কয়টা গেছে। তো এটাই হচ্ছে তোমার ডি ব্লকের জন্য এক্সেস একটা নিয়ম, যে ডি অরবিটালে কয়টা গেছে এবং সর্বশেষ শক্তি স্তরে কয়টা গেছে। তাহলে এখানে ডি অরবিটালে গেছে হচ্ছে 2টা আর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গেছে 1টা। তো এই ক্ষেত্রে এর গ্রুপ হবে 3 এবং এটা আসলে 3 নাম্বার গ্রুপে অবস্থান করে। সেম ভাবে কপারের ক্ষেত্রে দেখবা, কপারের ক্ষেত্রে 3d10 4s1, আচ্ছা আবারও ভুল লিখছি, 4s2 3d1 হবে স্ক্যান্ডিয়াম। যাই হোক, সেম কথা। আর কপারের ক্ষেত্রে কি 4s1 3d10। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে, ডি অরবিটালে যত সংখ্যক আসছে 10 প্লাস হচ্ছে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক গেল, অর্থাৎ সে অবস্থান করে 11 নম্বর গ্রুপে। ঠিক আছে। তো সবকিছু সহজ হয়ে গেল। ঠিক এইভাবেই আমরা অবস্থান নির্ণয় করব। তো অবস্থান আমরা দুই ভাবে বের করি, একটা হচ্ছে তোমার আগের যে নিয়মটা ছিল, আগের নিয়মে আমরা এ এবং বি এই দুইটা ভাগে ভাগ করে ফেলি। আর বর্তমান নিয়ম অনুসারে জাস্ট 1 থেকে 18 পর্যন্ত নর্মাল যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে তাদেরকে দিয়ে আমরা ইয়ে করি, নাম্বারিংটা করি। এবং তাদের ক্ষেত্রে আমরা যখন বলি যে এস ব্লক মৌল,
তাহলে এস ব্লকের ক্ষেত্রে এস অরবিটালে কয়টা গেছে সেই সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে তার সাথে আরো 10 যোগ করতে হয়। তারপর তোমার ডি ব্লকের ক্ষেত্রে এই কি বলে, এই যে ডি ব্লকের ক্ষেত্রে ডি অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন আসে আর সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে, এই হচ্ছে তাদের অবস্থান। তো আই হোপ তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পারছো। এখন এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক সেটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যায়বৃত্তিক ধর্ম। প্রপার্টিজ বাংলায় যাকে বলা হয় পর্যায়বৃত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য। পর্যায় ভিত্তিক না, এটা হবে পর্যায়বৃত্তিক, কারণ এই ক্ষেত্রে তোমার রিপিটেশন হয় বৈশিষ্ট্যের বা ধর্মের। আমরা তোমাকে জাস্ট আমি ইয়ে করে দেই, সিম্পলি বলে দেই যে শুরুতে আমরা দেখি যে লিথিয়াম এটা একটা ক্ষার ধাতু, ঠিক আছে, এর ক্ষারীয় বৈশিষ্ট্য আছে, ধাতব বৈশিষ্ট্য আছে। আমরা যখন একটা ফুল সাইকেল কমপ্লিট করে আবারও আগের জায়গাতে ফিরে আসব, যেমন এর ঠিক নিচে যেটা অবস্থান করবে সোডিয়াম, দেখা যাবে সেম বৈশিষ্ট্য পাওয়া যাবে। এটাকে যখন ফুল আরেকটা সাইকেল কমপ্লিট করে নতুন আরেকটা মোলে আসবো, সেম বৈশিষ্ট্য পাওয়া যাবে। তার মানে কি, একটা নির্দিষ্ট অবস্থান পর পর, ঠিক আছে, তাদের এই ধর্মের মধ্যে কি আসে, রিপিটেশন হয় বা পুনরাবৃত্তি হয়। এটা কি আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম, পর্যাবৃত্ততা দেখা যায় তাদের ক্ষেত্রে। বা এটাকে এইভাবেও বর্ণনা করতে পারো যে একটা পর্যায় শেষ করে যখন আবার নতুন পর্যায়ে আসে তখন সেম বৈশিষ্ট্য আমরা পাই, ঠিক আছে। এই তো বৈশিষ্ট্য, লিথিয়ামের সাথে সোডিয়াম, সোডিয়ামের সাথে পটাশিয়াম, পটাশিয়ামের সাথে রুবিডিয়াম, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, পুরোটা পর্যায়ে যখন ক্রস করে আসবে সেম বৈশিষ্ট্য খুঁজে পাবা। এখন এদেরকেই বলা হয় পর্যায়বৃত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য। এখন এই পর্যায়বৃত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য কি কি, এই চার্টটা লিখো। লিখো হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্মসমূহ, পিরিয়ডিক প্রপার্টিজ। এসবগুলো নিয়ে আলোচনা করতে হবে। শুরুতে চলে আসে অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক আয়তন। ঠিক আছে, পর্যায়বৃত্তিক ধর্ম বা বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে তোমার অ্যাটমিক ভলিউম বা তার আয়তনটা কত। যেমন একটা ফুটবলের কথা চিন্তা করো, ছোট ফুটবল, বড় ফুটবল, ফুটবল তো সমানই হয়, ক্রিকেট বল, ফুটবল, ওরকম চিন্তা করতে পারো যে ছোট থেকে বড় হয় তার আয়তনও বেড়ে যায়। সেম ভাবে আমরা যখন অ্যাটম বা পরমাণু সমূহের ক্ষেত্রেও চিন্তা করব, তাদেরও আয়তন ছোট থেকে বড় হবে, আবার বড় ছোট হবে। এই হচ্ছে তোমার এটা। তারপরে আসা হচ্ছে সাইজ, অ্যাটমিক সাইজ, ঠিক আছে, সাইজ অফ দি অ্যাটম। তাছাড়া আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আয়ন। অ্যাটমের সাইজ আর আয়নের সাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার বিস্তর ফারাক দেখা যায়। যেমন আমরা যদি দেখি যে সোডিয়াম, তার যে আকার, এটা যদি এত বড় হয়, আমরা যদি তার আয়নের কথা চিন্তা করি, সোডিয়াম প্লাস, এটা হবে এত বড়, অনেক ছোট হয়ে যায়। আমরা যদি ক্যাটায়নের কথা চিন্তা করি, আর অ্যানায়নের কথা যদি চিন্তা করি, এই যদি হয় একটা ক্লোরাইড, ক্লোরিন, আর অ্যানায়নটা হবে এত বড়, ঠিক আছে। অর্থাৎ ক্যাটায়ন তৈরি করলে আকার ছোট হয়ে যায়, অ্যানায়ন তৈরি করলে আকার বড় হয়ে যায়। এবং কেন, এটা সিম্পলি তোমরা চিন্তা করতে পারবা যে সোডিয়ামে ইলেকট্রন ছিল 11টা, এর শক্তিস্তর, সর্বশেষ শক্তিস্তর ছিল থার্ড শেল। যখনই সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, তখনই এর সর্বশেষ শক্তিস্তর হয়ে গেছে সেকেন্ড শেল, তো শেল ছোট হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস এখানে কাজ করে, সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়াসের চার্জ। সর্ববহিস্থ ইলেকট্রনের উপরে তোমার নিউক্লিয়াসের যে আকর্ষণ, এটাকে আমরা জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দ্বারা প্রকাশ করি। সেটাও চেঞ্জ হয়ে যায়, যার কারণেই মেইনলি আকারের পরিবর্তন হয়। আমার ইচ্ছা ছিল যে আমি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা তোমাদেরকে পড়িয়ে দিব, তো আমার আনফরচুনেটলি আমি হয়তো এটা এই লেকচারে পারতেছি না।
যদি এটা দরকারও নেই, এটা কলেজে উঠলে শিখবা, তারপরেও ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যারা শিখে বা যারা জানে তাদের ক্ষেত্রে পিরিয়ডিক প্রপার্টিজ ব্যাখ্যা করা বা এর বৈশিষ্ট্য সমূহ জানা একদমই সহজ হয়ে যায়। মাঝে মধ্যে কিছু কঠিন জিনিস শিখতে হয়, ঠিক আছে, বাকি জিনিসগুলোকে সহজ করার জন্য। এই হচ্ছে এই টপিকটা। আচ্ছা, আমরা সময় পেলে এটা নিয়ে আমি আলোচনা করবো না। তারপর 3 নম্বর যে প্রপার্টি, সেটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি অর পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি তারা অনেকটুকুই ক্লোজলি রিলেটেড। তারপর চলে আসা যাক 4 নম্বরে। 4 নম্বরে আছে তোমার ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আশা করি ইংলিশে লেখাতে কোনো সমস্যা হচ্ছে না। ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনের প্রতি যে আগ্রহ, তাকে নিজের করে নেওয়ার যে আগ্রহটা, সেটাকে আমরা বলবো ইলেকট্রন এফিনিটি। তারপর 5 নম্বর আসবে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রো মিন্স তড়িৎ, নেগেটিভিটি মিন্স ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তারপর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার বন্ড এনার্জি, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তোমরা পঞ্চম অধ্যায়ে যে পড়বা, বন্ড এনার্জি অথবা বন্ড স্ট্রেংথ। একটা বন্ধন কতটুকু শক্তিশালী, এটাও কিন্তু একটা পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যায়বৃত্তিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং 7 নম্বর যে বৈশিষ্ট্য, 7 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার পোলারাইজেশন বা পোলারায়ন। এটাও পঞ্চম অধ্যায়ের আলোচনা, পোলারাইজেশন অফ আয়নস, আয়নের পোলারায়ন ক্ষমতা, আয়নস লিখে দিই এটা পোলারায়ন। এই 7টাকে বলা হয় মেইনলি পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যায়বৃত্তিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলাই বারবার ঘুরে ফিরে এক জায়গাতে আসে। কারণ আমরা পুরো পর্যায়টাকে যখন ক্রস করে আসব, আগের মতো বৈশিষ্ট্য সম্পন্ন একটা ধর্ম খুঁজে পাবো, ঠিক আছে। এবং এরাই হচ্ছে তারা যারা পুরা পর্যায় যাবৎ ঘুরে 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 সেম অবস্থায় ফিরে আসে। তো এটা নিয়ে আমি জাস্ট একটু ব্রিফলি আলোচনা করব, ঠিক আছে। কারণ দেখা যায় কি যে এই এক একটা আলোচনা করে এক লেকচার শেষ হয়ে যায় মাঝে মধ্যে, এই দুইটা এক লেকচারে, তারপর আয়নাইজেশন পটেনশিয়াল এক লেকচারে, এরকম মানে তারা এতটা বিস্তৃত। তো এবার দেখো যে আমরা প্রথম দুইটাকে আমরা একসাথে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাটমিক ভলিউম আর হচ্ছে সাইজ অফ দ্য অ্যাটম। সাইজ বলতে আমরা বোঝাবো হচ্ছে অ্যাটমিক রেডিয়াসকে বা ব্যাসার্ধকে। এখন এই ব্যাসার্ধকে যদি তুমি 4/3 πr³ দ্বারা গুণ করে দাও, তাহলে পাবা হচ্ছে ভলিউম, ঠিক আছে। এখন তার মানে যার ব্যাসার্ধ বেশি হবে তার ভলিউমও বেশি হবে। এখন এটা কিভাবে নির্ধারিত হয়, মনোযোগ দাও। যখন আমরা এই সাইজের কথা চিন্তা করব, আমরা জানি সাইজটা ডিপেন্ড করে তোমার কক্ষপথগুলোর ব্যাসার্ধের উপরে। মাঝখানে আছে নিউক্লিয়াস, সর্বশেষ কক্ষপথটা কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থান করে, এটাই হচ্ছে তার সাইজ, এটা তার রেডিয়াস বা ব্যাসার্ধ। খেয়াল করো এই ব্যাসার্ধটা বা রেডিয়াসটা বা সাইজ, এটা ডিপেন্ড করে আমরা যখন একই গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে যাব, তখন এই সাইজ কি হবে, বাড়বে। বাড়বে কারণ কি নতুন নতুন শক্তিস্তর জমা হবে, যুক্ত হবে। আমরা যখন একই পর্যায় বরাবর বাম থেকে ডানে যাব, তখন দেখা যাবে এই সাইজ কমে যাবে। কেন? কারণ নতুন কোনো পর্যায়ে বাড়ে না, কিন্তু তাদের যে নিউক্লিয়াসের প্রতি যে তাদের অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়ার সাথে সাথে সেই অ্যাট্রাকশনটাও বেড়ে যায়। অ্যাট্রাকশন বেড়ে গেলে কি হবে, সে চুপসে হয়ে যাবে, তাই না? এই কারণে ছোট হয়ে যায়। আচ্ছা, ভালো কথা। এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। খেয়াল করো, এটাকে আমরা ক্রস রিলেশনশিপও বললাম একদম শুরুতে আমি যেটা নিয়ে বলছিলাম।
আমরা ক্রস রিলেশনশিপও বলতে পারবো। এটা বলতে আসলে কি বোঝায়? এই কর্ণের সম্পর্কটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা মেইনলি পর্যায় বা পিরিয়ড 2 এবং 3 এর ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এই 2 এবং 3 এদের মৌলসমূহের ক্ষেত্রে মেইনলি এই কর্ণ সম্পর্ক বা ক্রস রিলেশনশিপ বা ডায়াগোনাল রিলেশনশিপটা দেখা যায়। এখন এই ডায়াগোনাল রিলেশনশিপ বলতে কি বোঝায়? আমরা যখন দেখি যে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আবার বাম থেকে ডানে গেলে আকার কমে, কিন্তু আমরা যদি তাদের মধ্যবর্তী কোনো একটা ডিরেকশন বরাবর যাই সেই ক্ষেত্রে কি হবে? চিন্তা করো, এই যে এটা এটা ধরে নাও একটা আর বর্গ, ঠিক আছে, নিচ বরাবর যাচ্ছ বাড়তেছে আকার, কিন্তু আবার যখন ডানে যাচ্ছ তখন কমতেছে। কিন্তু তুমি যখন এই কর্ণ বরাবর যাবা তখন কি হবে? তখন এটা মজার জিনিস হয় যে নিচে যাওয়ার কারণে বাড়ে, ডানে যাওয়ার কারণে কমে। আলটিমেটলি দেখা যায় কর্ণ বরাবর গেলে আকার প্রায় অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত, প্রায় অপরিবর্তিত, এমন না যে একদমই চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ যতটুকু হওয়ার কথা ততটুকু হয় না। দেখা যায় তাদের ক্ষেত্রে আকার একদম সমান হয়। এখন এই সম্পর্কটা কাদের ক্ষেত্রে দেখা যায়? জাস্ট পর্যায় 2 এবং পর্যায় 3 এর ক্ষেত্রে। এই কারণেই দেখা যায় যে তুমি যখন পর্যায় 2 এর লিথিয়ামকে নিবা, তার কর্ণ সম্পর্ক যুক্ত তার সাথে রিলেশনশিপে যে মৌলটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কারণ এখানে অবস্থান করে তোমার বেরিলিয়াম, তারপরে নিচে আছে ম্যাগনেসিয়াম। এখন দেখা যায় লিথিয়ামের আকার যতটুকু ম্যাগনেসিয়ামের আকার প্রায় ততটুকু, মানে অনেকটুকুই মিলে। ঠিক আছে, দেখা যায় যে খুব বেশি পরিমাণে পার্থক্য নাই, যেটা হওয়ার কথা ছিল যে লিথিয়ামের তোমার ইয়ে আছে হচ্ছে 2টা, কিন্তু ম্যাগনেসিয়ামের পর্যায়ে আছে 3টা, মানে তার যে শক্তি স্তর আছে 3টা। যদিও 3টা, তারপরেও কিন্তু আকার সমান। এটার একমাত্র কারণ হচ্ছে এই ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম যে বাম থেকে ডানে গেলে কমে, আকার ছোট হয়, আবার উপর থেকে নিচে আসলে আকার বড় হয়। তারপর আমরা চলে আসি 3 নম্বর, আয়োনাইজেশন পটেনশিয়াল। খেয়াল করো, আয়োনাইজেশন বা আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? কোনো এক মোল পরমাণুকে আয়নে পরিণত করতে, বিশেষত ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি লাগে তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। ঠিক আছে, যেমন তোমাকে আমি বললাম যে 1 মোল সোডিয়াম আমি তোমাকে দিলাম, সেখান থেকে তুমি যেটা করলা 1 মোল ইলেকট্রনকে বের করে দিছো, তখন এখান থেকে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি হবে এবং অবশ্যই গ্যাসীয় অবস্থায় তৈরি হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভাবেই ফেজটাকে ঠিক রাখবো। যেমন এটা হবে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে সংজ্ঞাটা হবে যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি থেকে একটি একটি করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় ক্যাটায়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকেই বলা হয় ওই মৌলের আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি। সংজ্ঞাটা লিখে নাও। 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে, দেখো আমি এখানে 1 মোল পরমাণু নিলাম। আমরা যখন বলি যে একটা সোডিয়াম, আসলে আমরা একটা দুইটা নিয়ে কখনোই কাজ করতে পারি না, আমরা 1 মোল 2 মোল নিয়ে কাজ করি। তাহলে আমরা কি বললাম যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি থেকে একটি একটি করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি, অর্থাৎ আয়নে পরিণত করতে যতটুকু শক্তি। এবার বলো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন কি হবে? যেহেতু এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা বাহির থেকে এনার্জি দিচ্ছি, তাই না, এনার্জি দিয়ে তো এই ইলেকট্রনটাকে বের করে দিচ্ছি, তাই না, যে এখানে হচ্ছে দ্বিতীয়, এই ধরো সর্বশেষ শক্তি স্তর, এই সর্বশেষ শক্তি স্তরের এখানে একটা ইলেকট্রন ছিল, আমি যেটা করলাম এনার্জি দিলাম, এই এনার্জি দেওয়ার ফলেই এই ইলেকট্রনটা বেশি শক্তি পেয়ে সে বের হয়ে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই সিস্টেমে বাহির থেকে এনার্জি দিতে হয়, তো এটা কি হবে?
তাপ হারি, অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান এটা হবে পজিটিভ, অর্থাৎ বাইরে থেকে শক্তি দিতে হয়। এই হচ্ছে তোমার আয়নাইজেশন পটেনশিয়াল। এখন আয়নাইজেশন পটেনশিয়ালকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলি, যেমন প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল বা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে IP1। তারপর দ্বিতীয় আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি IP2। তৃতীয় আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব IP3। IP1, IP2, IP3 বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে তুমি যখন একটা ইলেকট্রনকে অপসারণ করবা, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এই ক্ষেত্রে যদি মেটাল হয় M প্লাস তৈরি হবে। তুমি যখন ওই একটা মেটাল থেকে, ওই যে মেটালটাকে আমরা কি নিতেছি, ধরো এই মেটাল হচ্ছে M, ঠিক আছে? এই M মেটাল থেকে আমরা প্রথম আয়নীকরণ শক্তি দেখি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি দেখি, তৃতীয় আয়নীকরণ শক্তি দেখতেছি। তাহলে যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা চিন্তা করব, এই ক্ষেত্রে 2 মোল ইলেকট্রনকে বের করে দিব, সেই ক্ষেত্রে এটা তৈরি হবে M2+, এবং এটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। যখন আমরা এই মেটাল থেকে 3 মোল ইলেকট্রনকে বের করে দিব এবং 3 মোল ধনাত্মক চার্জ তৈরি হবে, ঠিক আছে, 3+ ধনাত্মক চার্জ তৈরি হবে, তখন আমরা তাকে বলবো থার্ড আয়োনাইজেশন পটেনশিয়াল। এখন তোমরা দেখবা যে সব সময় ফোর্থ, ফিফথ, সিক্সথ সবকিছুই হতে পারে, ঠিক আছে? আমরা এই তিনটা নিয়ে জাস্ট চিন্তা করলাম। সবসময় যেটা দেখা যায় যে থার্ড আয়োনাইজেশন পটেনশিয়াল ইজ অলওয়েজ গ্রেটার দেন সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল, অলওয়েজ গ্রেটার দেন ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল। এটাই হওয়া উচিত, ঠিক আছে? যখন তুমি আয়ন তৈরি করবা, তখন সেই আয়নের মধ্যে কি হয়ে গেছে, অলরেডি ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে। এই ক্যাটায়ন মানেই ইলেকট্রনের ঘাটতি। এই ঘাটতি থেকে যখন তুমি আরো ইলেকট্রন বের করে নিবা, তখন সে কিন্তু ইলেকট্রন দিতে চাইবে না, ঠিক আছে? সে বলবে যে এমনিতেই অনেক নিছো, আর নেওয়া লাগবে না। এই কারণে যতই চার্জের মান বাড়াতে থাকবো, ততই এই মানটাও বাড়তে থাকবে। তো এই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তারপরে চলে আসে হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানেই হচ্ছে আসক্তি। এটাকে আমরা প্রকাশ করব EA দ্বারা, ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির পুরোটাই বিপরীত। আমরা আয়নীকরণ শক্তিতে দেখি যে যে কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে বের করে দেওয়া হয়, বের করে দিয়ে প্লাস চার্জ তৈরি করা হয়। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে বিষয়টা হবে ঠিক তার বিপরীতটা। বিপরীতটা কিভাবে হবে? এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনকে অ্যাড করব। যেমন ধরে নাও আচ্ছা হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিনে আমি একটা ইলেকট্রনকে অ্যাড করতে চাচ্ছি, এখান থেকে কি তৈরি হবে? Cl- তৈরি হবে, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা আসলে ইলেকট্রন অ্যাফিনিটির রিঅ্যাকশন। এই ক্ষেত্রে এনথালপির পরিবর্তন যেটা হয়, নরমালি এনথালপির পরিবর্তনটা হয় নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ কেন হয়? কারণ এই ক্ষেত্রে শক্তি নির্গত হয়, এই ক্ষেত্রে শক্তি নির্গমন ঘটে। শক্তি নির্গমন মানে কি? তাপ হারি বিক্রিয়া, সরি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই কিনা? যে এখান থেকে তাপ তৈরি হবে আর তাপ বের হতে থাকবে। তো এই ক্ষেত্রে তোমার ডেল্টা এইচ এর মানটা আসবে নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, এবং এই ক্ষেত্রেও তোমার আসতে পারে যে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, যখন তুমি দুইটা ইলেকট্রনকে প্রবেশ করাবা। যখন তুমি তিনটা ইলেকট্রনকে প্রবেশ করাবা, সেটা হবে থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তো এদের ক্ষেত্রেও সেম কথা, যে এই মানটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এখন একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা আমি উপরে বলি নাই, অবশ্যই বলা উচিত ছিল। আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল আমরা যত বাম থেকে ডানে যাব তত বাড়বে, যত উপর থেকে নিচে যাব তত কমবে। যখন বাম থেকে আমরা ডানে যাব, তখন এই নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকবে,
যখনই নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকবে তখনই বাহিরের ইলেকট্রনটার উপরে তার আকর্ষণ বাড়তে থাকবে। যখন আকর্ষণ বাড়বে তখন কি হবে? তখন এটাকে বের করতে বেশি শক্তির প্রয়োজন পড়বে। ঠিক আছে, বেশি শক্তির প্রয়োজন মানেই হচ্ছে তোমার আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তিটাও বেড়ে যাবে। সেম ভাবে উপর থেকে নিচে গেলে বাইরের ইলেকট্রনের উপর তার আকর্ষণ শক্তি কমে যাবে, কমে গেলে আয়নীকরণ শক্তিটাও কমবে। সেম কথা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে, আমরা যখন বাম থেকে ডানে যাব তখন এটা বাড়বে। এই কারণেই ইলেকট্রন অ্যাফিনিটি দেখা যায় অধাতুগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি হয়, আর ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি নাই বললেই চলে। আচ্ছা, এখন এই নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটে তোমার একটা গ্রুপের ক্ষেত্রে, সেই গ্রুপটা হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেনের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের কথা আপাতত বললাম না। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনের প্রতি আসক্তি সেটা কমে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি। তার মানে আমরা কি দেখি? ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দেন ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন। এটা তোমার একটু ব্যত্যয় ঘটে, আমরা নর্মাল যে নিয়মটা বলি সেই ক্ষেত্রে। ব্যত্যয়টা কেন ঘটে এটা পরীক্ষায় আসে, বিশেষ করে আমাদের রাজুকে যখন আমরা পরীক্ষা দিতাম প্রায় কয়েকবার এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, যে কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি, যদিও ফ্লোরিন নিচে অবস্থান করে। ঠিক এইভাবেই কোশ্চেনটা আসে। আসার একমাত্র কারণ, দেখো এটা ব্যাখ্যা করাটা যায় এইভাবে, আমরা যখন ফ্লোরিনের কথা চিন্তা করি, দেখো ফ্লোরিনের ইলেকট্রন আছে 9টা, সরি F9 এইভাবে লেখা যাবে না, F9 লিখতে হবে এইভাবে, এইখানে। আচ্ছা, এখানে লিখতে হবে। আচ্ছা, এর ক্ষেত্রে 9টা, এবং শক্তি স্তর কয়টা আছে? 2টা। দেখো এই হচ্ছে ধনাত্মক, এইখানে প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন অবস্থান করে। তারপর দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তর, এইখানে ইলেকট্রন কয়টা? এইখানে ইলেকট্রন হচ্ছে 7টা। আচ্ছা, এবার আসা যাক ক্লোরিনের ক্ষেত্রে। দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টা, এবং এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখা যায় এরকম, হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয়, এখানে 8টা অবস্থান করে, এবং তৃতীয় কক্ষপথ, এখানে 7টা ইলেকট্রন অবস্থান করে। 4 5 6 7। এবার দেখো এইখানে আসলে মেইন ডিটারমাইনিং ফ্যাক্টরটা কাজ করে। তুমি যখন বাহির থেকে এক্সট্রা আরেকটা ইলেকট্রনকে পুশ করবা, তখন এইখানে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনটা অনেক বাধার সম্মুখীন হবে। এর কারণ এখানে অনেক ছোট্ট জায়গাতে 7টা ইলেকট্রন অবস্থান করে। ঠিক আছে, আর যখন ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রনকে সে আকর্ষণ করবে, তখন দেখা যাবে যে এইখানে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি না হওয়ার কারণে এত বেশি রিপালশন সে অনুভব করবে না, বা বিকর্ষণ অনুভব করবে না। বিকর্ষণ যেহেতু কম, দেখা যাবে এই নিউক্লিয়াসটা ইলেকট্রনকে খুব সহজেই টেনে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এই কারণেই দেখা যায় ইলেকট্রনের প্রতি আসক্তি ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম। আচ্ছা, আর সর্বশেষ আসে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি, এটা আসলে কি, যে কোন মৌলটা কত বেশি ঋণাত্মক হতে চায়, এটা পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো ব্যাপারটা কি, যখন একটা বন্ধনে আবদ্ধ হয় দুইটা পরমাণু, তাদের মধ্যে দেখা যাবে যে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি সমান হতেও পারে, নাও হতে পারে। যদি এটা সিমেট্রিক তোমার মলিকিউল হয়, যেমন হাইড্রোজেন, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের ক্ষেত্রে কিন্তু উভয়ের ইলেকট্রনের প্রতি আসক্তি সমান। এই ইলেকট্রনের প্রতি আসক্তি সমান হওয়ার কারণে দুইজনেই সমান বলে টানে। ঠিক আছে, এখানে দেখা যায় যে কারোর মধ্যে কোনো ধরনের চার্জের আবির্ভাব হয় না। কিন্তু যদি তাদের এই ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি যদি আলাদা আলাদা হয়,
সেই ক্ষেত্রে দেখা যাবে যে কেউ পজিটিভ চার্জে চার্জিত হবে, কেউ নেগেটিভ চার্জে চার্জিত হবে। দেখা যাবে এই ক্ষেত্রে বি এ থেকে ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই কারণেই তার ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে, অর্থাৎ নেগেটিভের ঘনত্ব বেড়ে গেছে। এই যে ইলেকট্রনের প্রতি এই প্রত্যেকটা মৌলের আকর্ষণ করার যে ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে নেগেটিভ চার্জ যুক্ত, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হবে পজিটিভ চার্জ যুক্ত। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমরা দেখবা যে সেম, বাম থেকে ডানে গেলে বাড়বে তড়িৎ ঋণাত্মকতা এবং উপর থেকে নিচে গেলে কমবে। সেই হিসেবে আমরা বলতে পারবো যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। হ্যাঁ, অবশ্যই এই সমস্ত আলোচনা থেকে আমরা ইয়েকে বাদ রাখি, তোমার আদর্শ বা ইনার্ট গ্যাস যারা আছে, ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, তাদেরকে আমরা একটু আলোচনার বাইরে রাখি। তো এখানে দেখো যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, এবং এই মানটা পলিং স্কেল অনুসারে এই মানটা হচ্ছে 4.0। ঠিক আছে, অর্থাৎ অন্য সবার আমরা যদি কাউকে যদি ওয়ান চিন্তা করি, ওয়ান কার যেন আছে আপাতত মনে নেই, তার থেকে 4 গুণ বেশি। ঠিক আছে, তারপরেই আছে হচ্ছে অক্সিজেন 3.5, ক্লোরিন 3.5, নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রায় এদের কাছাকাছি 3.5, জাস্ট আমি অ্যাপ্রক্সিমেটলি লিখে দিই 3.5। তার মানে কি, যে এটা হচ্ছে একটা মান যে মানটা দ্বারা নির্দেশ করে কে কত বেশি ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। ঠিক আছে, এই যে ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন এই তড়িৎ ঋণাত্মকতা তোমার রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব বিস্তার করে, যেটা কিনা তোমরা পঞ্চম অধ্যায়ে যেয়ে পড়বা। ঠিক আছে, তো অ্যাপার্ট ফ্রম দিস এই অধ্যায়ের যত টপিক আছে সব টপিকই শেষ। শুধু একটা টপিক হয়তো তোমরা ইয়ে করতে পারো যে ভাইয়া অবস্থান্তর মৌল সম্পর্কে আপনি আলোচনা করেন নাই। আমি ধরে নিয়েছি যে অবস্থান্তর মৌল এটা কি এবং কিভাবে বের করতে হয়। পরীক্ষায় যদি আসে স্ক্যান্ডিয়াম ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর কেন নয়, জিঙ্ক ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল কেন নয়, এই বিষয়গুলো তোমরা পারো। ঠিক আছে, আমি এটাই ধরে নিছি। তো এইভাবেই এই চ্যাপ্টারটা শেষ হয়, ওভারঅল এভরিথিং। ঠিক আছে, এখন তোমরা বলো যে এখানে আর কারোর কোনো সমস্যা আছে কিনা।